গঙ্গাসাগর সাগর সঙ্গমের এই ক্ষুদ্র দ্বীপপুঞ্জটি হিন্দুদের কাছে এক অতীব পুণ্যক্ষেত্র। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে লক্ষ লক্ষ দর্শনার্থী আসেন এই গঙ্গাসাগরে মোক্ষ লাভের আশায়। সপ্তাহান্তের দু এক দিনের ছুটিতে এই গঙ্গাসাগর হয়ে উঠতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন এবং কিভাবে ঘুরলে পুরো ট্রিপটি কম খরচে ঘুরতে পারবেন, সব নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। বন্ধুরা, ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি এমন একটা পুণ্যক্ষেত্রে, এমন একটা জায়গায় যার ভৌগোলিক এবং ধর্মীয় গুরুত্ব কিন্তু অনেকখানি। ফলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যদিও এখন যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য গঙ্গাসাগর অনেকবারই আসা যেতে পারে, আমি এই 3 নম্বরবার গঙ্গাসাগর আসছি। এক অন্যতম পুণ্যক্ষেত্র গঙ্গাসাগর। গঙ্গাসাগর যেতে গেলে আপনি দুভাবে যেতে পারেন, শিয়ালদা থেকে নামখানা হয়ে অথবা শিয়ালদা থেকে কাকদ্বীপ হয়ে। শিয়ালদা থেকে নামখানা দূরত্ব 100 কিলোমিটার। নামখানা জেটিঘাট হয়ে জেটি পার করে আপনারা ওই পারে চলে যেতে পারেন বেনুবন, অথবা কাকদ্বীপে নেমে লট নাম্বার 8 থেকে ওইদিকে হচ্ছে কচুবেড়িয়া। দুটোতেই কিন্তু আপনাকে জেটি পার করতে হবে। তবে নামখানার সুবিধা হচ্ছে এখানে নির্দিষ্ট টাইমে জেটি, এবং সেইখানে যেটি পাবেন সবসময়। কাকদ্বীপ থেকে যে জেটির অসুবিধা, সেটা মাঝে মাঝে জোয়ার ভাটার জন্য বন্ধ থাকে, জেটির পরিষেবাটা ব্যাহত হয়। সকালবেলার ব্রেকফাস্ট আমরা এই শিয়ালদা স্টেশনের কাছে একটা দোকান থেকে সারছি। গরম গরম হিঙের কচুরি পাওয়া যায়, দেখুন গরম গরম হিঙের কচুরি খাচ্ছে। সেই জন্য নামখানায় আসছি। আর সকাল 7টা থেকে ফেরি সার্ভিস শুরু হয়, 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এখানে ফেরি সার্ভিস আছে। সকাল 7:14 যে ট্রেনটা আছে, সেই ট্রেনটা ধরে আসলে আপনারা এখানে মোটামুটি 11টার সময় যে ফেরিটা সেটা পেয়ে যাবেন। তো আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল, এটা ধরে নামখানা যেতে হবে। লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, 8:15তে ছাড়বে। এর আগের ট্রেনটা বেটার, 7:14 যে ট্রেনটা আছে সেটা অনেক বেটার, কারণ ওখান থেকে কানেক্টিং ট্রেন পাওয়া যায়। এইটাই তুলনামূলকভাবে কানেক্টিং ট্রেন পাওয়ার অপশানটা খুবই কম। বাজে 9:58 আর আমরা এসে নামলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এবার আমরা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার ট্রেন ধরে যাব নামখানা। এই পরবর্তী লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার যে ট্রেনটা আছে সেটা 11:25, অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমরা এখন বাজে 12:15 আর আমরা নামলাম নামখানা স্টেশন। আর এই নামখানা স্টেশন থেকে আমাদের যেতে হবে নামখানা জেটিঘাট। গঙ্গাসাগর পৌঁছানোর দুটো উপায় আছে, এক নামখানা জেটিঘাট হয়ে, আর একটা হচ্ছে কচুবেড়িয়া লট নাম্বার 8 থেকে। এই স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরলাম, যেটা মেন রোড পর্যন্ত চলে যাবে, আমাদের মেন রোডে নিয়ে যাবে। তো এই একদম মেন রোডে এসে একটা টোটো ধরলাম। টোটো আমাদের নামখানা জেটিঘাটে পৌঁছে দেবে 20 টাকা করে, 15 টাকা করে ভাড়া। তো এখন আমাদের একটাই ফেরি লঞ্চ আছে, তো যাই হোক আমাদের 20 টাকা করে ভাড়া নিয়ে নামখানার যে লঞ্চ ঘাট সেটায় পৌঁছে দেবে। আমরা এসে পৌঁছালাম নামখানা যে জেটিঘাট। এই যে হচ্ছে নামখানা জেটিঘাট, দেখছেন 1টার সময় ফেরি রয়েছে, এখন বাজে 12:30। সবাই অলরেডি লাইন দিয়ে রয়েছে। আর এই ফেরির কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার বেশি লোক হলে এটা ফেরিতে কিন্তু নেয় না। আর আরেকটা কথা, যে ফেরির ভাড়া এখন এই পার থেকে মানে নামখানার ঘাট থেকে ওইদিকে বেনুবন, যেটা হচ্ছে গঙ্গাসাগরের ঘাট, সেটাই পৌঁছে দেবে। সেটা এখন ভাড়া হচ্ছে 40 টাকা। 400 টাকা ওই চলে। লরির ভাড়া 400 টাকা, লরি নিয়ে আসলে 400 টাকা ভাড়া দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের যে বকখালি স্টেশন থেকে মানে নামখানা স্টেশন থেকে এখানে পর্যন্ত পৌঁছে দিল 20 টাকা মাথা পিছু ভাড়াতে। এটা সাধারণত একটু অপেক্ষা করলে 15 টাকা করেই হয়, কিন্তু আমাদের 20 টাকা করে ভাড়া নিল, যেহেতু আমাদের একটু তাড়া রয়েছে। এবং সেই যে পুরো ডিটেলস, এখান থেকে কখন ফেরি ছাড়বে, বা কচুবেড়িয়া থেকে মানে লট নাম্বার 8 কাকদ্বীপের যে লট নাম্বার 8 থেকে কখন ফেরি ছাড়বে, এইগুলো আপনারা প্লে স্টোরের গঙ্গাসাগর বলে একটা অ্যাপস আছে, সেখান থেকে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন, যে কখন ফেরি ছাড়বে, কখন ওই দিক থেকে ফেরি আসবে, সব ডিটেলস কিন্তু আপনারা ওই অ্যাপসে পেয়ে যাবেন। এবার আপনারা আপনাদের পছন্দ মতন টাইম চুজ করে নিতে পারেন, যে আপনারা কোথা থেকে যাবেন, নামখানা থেকে যাবেন না কাকদ্বীপ থেকে আপনারা যাবেন। তো এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ওই দিকটাই হচ্ছে পা ক্রস করলে হচ্ছে বকখালি দিকে যাওয়ার রাস্তায়, হাতানিয়া দোয়ানিয়ার ব্রিজের ওপর।
আর এই যে হচ্ছে নামখানা ফেরিঘাট, নামখানা ফেরিঘাট থেকে যাবে গঙ্গাসাগর ফেরিঘাট বা নামখানা জেটিঘাট। দেখছেন এখানে সব মাছ ধরার জন্য বিভিন্ন ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এগিয়ে চলেছি লঞ্চ ঘাটের দিকে। অনেকক্ষণ লাইনের পর অবশেষে আমরা ছাড়া পেলাম। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, আর এই হচ্ছে সেই লঞ্চ। এই লঞ্চে করেই যাবো আমরা কিন্তু গঙ্গাসাগর। যেটা এই পাড়টা হচ্ছে নামখানা জেটিঘাট, আর ওই পারে গঙ্গাসাগর ওই পারে হচ্ছে নাম বেনুবন। ট্রলারগুলো রয়েছে, সবাই আস্তে আস্তে লাইন করে আস্তে আস্তে লঞ্চে উঠছে। লঞ্চের টাইমিং হচ্ছে 1টা, যদিও এখন বাজে 1:04। তো আমাদের লঞ্চ অলরেডি চালু হয়ে গেছে। একটা লঞ্চ আলটিমেটলি স্টার্ট হলো 1:10-এ। এখানে পৌঁছাতে প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে। আসুন জেনে নিই গঙ্গাসাগরের পৌরাণিক গুরুত্ব। হিন্দু ধর্মানুসারে একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এবং দেবরাজ ইন্দ্র সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে বেঁধে রাখেন কপিল মুনির আশ্রমে। সাগর রাজ যখন তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে তার 60,000 পুত্রকে পাঠান, তখন তারা সেই ঘোড়াকে খুঁজে পান কপিল মুনির আশ্রমের পাশেই, এবং রাজা সাগর মনে করেন কপিল মুনি তার যজ্ঞের ঘোড়া চুরি করেছেন। রাজার মনের কথা জানতে পেরে কপিল মুনি রেগে যান এবং রাজার 60,000 পুত্রকে ভস্মীভূত করে দেন। এরপর রাজা সাগরের বংশের পরবর্তী প্রজন্ম ভগীরথ মহাদেবের আরাধনা করেন এবং তাকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গা সেই পবিত্র জলস্পর্শে সাগর বংশের ভস্মীভূত সন্তানরা নিজেদের জীবন ফিরে পান এবং তারা নির্দ্বিধায় স্বর্গে গমন করেন। সেই থেকে গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা হাজির হন। গঙ্গাসাগরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে তারা স্বর্গে যেতে পারবেন বলে মনে করেন। সে কারণে কথিত সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। 2:25 বাজে লঞ্চ এসে থামলো এই বেনুবন ঘাটে। তো এই হচ্ছে বেনুবন জেটিঘাট। এর বাইরে বেরোলে দেখছেন ওই দিকটায় অনেক কিন্তু ম্যাজিক, টোটো, অটো রয়েছে, যেগুলো আপনাকে নিয়ে যাবে গঙ্গাসাগর। তো আমরা এটা পার করলাম বেনুবন হয়ে। আপনারা চাইলে কাকদ্বীপ হয়ে, কাকদ্বীপ পার করে কাকদ্বীপের লট নাম্বার 8-এ এসে সেখান থেকে পার করে কচুবেড়িয়া এসে আপনারা কিন্তু গঙ্গাসাগর যেতে পারেন। যাওয়ার সময় সেই রুটটাও আপনাদের দেখাবো। তো আমরা এগিয়ে চলেছি গঙ্গাসাগরের দিকে। বেনুবন থেকে টোটো করে আমরা গঙ্গাসাগরের দিকে এগিয়ে চলেছি। অনেকটাই রাস্তা, অনেকটাই পথ যেতে হবে। এখানে 60 টাকা করে টোটো ভাড়া নিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম 3:11-র সময় গঙ্গাসাগরে। তো আমরা এই নামলাম হচ্ছে গঙ্গাসাগরে। তো এই হচ্ছে গঙ্গাসাগরের এই দিকটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এখানে একটা ফুড কোর্ট রয়েছে, আর এই দিক থেকে সোজা গেলে সাগর। তো আমরা এই দিকটায় নামলাম, আর এই দিকটায় হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন। আর 60 টাকা করে নিল পার হেড এখানে আসতে। আর এই গঙ্গাসাগর হচ্ছে, আমরা যে হুগলি নদী ধরে আসলাম, এই হুগলি নদী এই গঙ্গাসাগরের কাছেই কিন্তু সাগরে এসে মিলিত হয়েছে। এটি একটি মিলনস্থল। প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি, যেদিনকে 60,000 পুত্র জীবিত হয়ে উঠেছিল, সেদিন ছিল পৌষ সংক্রান্তি। সেই দিনে এসে এখানে সবাই পুণ্য স্নান করেন। তখন প্রচুর লক্ষ লক্ষ দর্শক বা দর্শনার্থী কিন্তু আসে এই গঙ্গাসাগরে। তো আমরা এসে দাঁড়িয়েছি এই গঙ্গাসাগরে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের এই সেই মন্দির। গঙ্গাসাগরের মন্দির 1960 সালে, কপিল মুনির আশ্রমটি 1960 সালে ধ্বংস হয়ে যায়। তারপর আবার নতুন করে এই কপিল মুনির আশ্রমটি তৈরি হয় আরো ভালো করে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কপিল মুনির মন্দিরের আশ্রমটি। আর এখানে প্রচুর স্টল আছে পুজো দেওয়ার জন্য। এই যে GBDA, গঙ্গাসাগর ব্লক ডেভেলপমেন্ট অথরিটি,
এইটাকে পরিচালনা করেন গঙ্গাসাগরের। পৌরাণিক গল্প কথাই বলুন বা ভৌগোলিক সব দিক থেকে কিন্তু গঙ্গাসাগর এক বিশেষ দিক ধরে রয়েছে আমাদের এই যে আমাদের হিন্দু ধর্মতে। আগে বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ গঙ্গাসাগর আসতে প্রচুর পুণ্যার্থীদের প্রচুর কষ্ট করতে হতো। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ায় হয়তো সেটা অনেকটাই কমেছে। তবুও আমি যদি আজকের হিসেবে বলি, একটু ট্রেন মিস হয়ে যাওয়ায় আমি সকাল 5:30টায় বেরিয়েছি, এখন 3:18, এখন আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি, জাস্ট প্রবেশ করব। তো চলুন একবার মন্দিরে প্রবেশ করি। এই দেখুন এখানে সবাই মানত করেছে, এখানে সবাই ধাগা বেঁধেছে। এই উষা, এই হচ্ছে পবিত্র গঙ্গাসাগর। কপিলমুনি আবার খুলবে কটা? এটা মন্দির কখন খুলবে? তো এই হচ্ছে কপিলমুনির আশ্রম। এই দেখতে পাচ্ছেন কপিলমুনির আশ্রম, যেটা এখানেই কিন্তু আর ঠিক এর সোজাসুজি গেলেই পড়বে সাগর। এখানেই কিন্তু প্রচুর মানুষ পৌষ সংক্রান্তির পূর্ণ মুহূর্তে বা পূর্ণ তিথিতে প্রচুর মানুষ এই কপিলমুনির আশ্রমে পুজো দিতে আসে। এবং এখানে কিন্তু প্রচুর মানুষের বিশ্বাস জড়িয়ে যে এখানে এই মন্দিরে পুজো দিলে, এই মন্দিরে সামনে পুণ্য স্নান, এই সাগরে পুণ্য স্নান করে এই মন্দিরে পুজো দিলে মোক্ষ লাভ হয়। এটাই কিন্তু বিশ্বাস এখানকার মানুষের। এইখানকার মানুষ শুধু না, লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীদের এটা বিশ্বাস। তো এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য, কপিলমুনির আশ্রম। এখানকার অক্সিজেন সিজন বলতে এখানে শুধুমাত্র ধরুন কপিলমুনির আশ্রমটাই এখানে দেখার, যেহেতু এখানে পৌষ সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষেই আসে। তাছাড়াও সারা বছর কম বেশি দর্শনার্থী কিন্তু আসে। তো আমরা এখন এই ফুড কোর্টটায় খেতে ঢুকেছি, একদম মন্দিরের ঠিক পাশে এই ফুড কোর্টটা, এখানে খেতে ঢুকছি। দেখা যাক খাওয়া পাওয়া যায় কি না। অলরেডি ঘড়িতে বাজে 3:35, 36, দেখি খাবার পাওয়া যায় কি না। খাবার কি আছে, পাওয়া যাবে? মিলের সিস্টেমটা এরকম, সবজি মিল 60 টাকা, পোনা মাছ 90, কাতলা 150, চারা পোনা চিকেন 4 পিস 90 টাকা। আমাদের এসে গেছে কি দিয়েছে এটা, ভাত, আলু ভাজা, বাঁধাকপি, পাঁপড়, লেবু। বাজে 4:13। মন্দিরের সামনের রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে, আবার এই সাইডের রাস্তাতেও যাওয়া যেতে পারে। একদম সোজা রাস্তায় চলে যাবে গঙ্গাসাগরের দিকে। এই জায়গাটায় রয়েছে অনেকগুলো বাথরুম রয়েছে এই জায়গায়। যারা পুণ্যার্থী, এখানে টয়লেটের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। যারা পুণ্যার্থী পুণ্য স্নানের জন্য আসে তাদের জন্য বিশেষ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বুঝতে পারছেন, প্রচুর কয়েক লাখ লোক কিন্তু এই সময় পৌষ সংক্রান্তির সময় কিন্তু আসেন এখানে পুণ্য স্নানের উদ্দেশ্যে। তারা সামনে সাগর থেকে পুণ্য স্নান করে তারা পুজো দেন এই মন্দিরটায়। আর এই দেখুন, এগুলো হচ্ছে টয়লেট করার ব্যবস্থা রয়েছে। তো 4:15 বাজে। আমাদের একটা ট্রেন মিসের জন্য পুরো প্ল্যানটা অনেকটা ডিলে হয়ে গেল। এখন আমাদের বাড়ি ফেরার তারা, বেশিক্ষণ স্টে করতে পারবো না। এখন আমরা যাব হচ্ছে সাগরের দিকে সোজাসুজি, আর তারপর ওখান থেকে এসে একবার মন্দিরটা দর্শন করব। মন্দিরটা দর্শন করে আমরা বেরিয়ে যাব।
এখানে যারা থাকতে চাইছেন, প্রথম কথা যদি সব থেকে ভালো যদি আপনারা মন্দিরের সংলগ্ন যে অতিথি বিশ্রামাগার রয়েছে সেখানে আপনারা বিনামূল্যে শুধু আধার কার্ড দেখিয়েই থাকতে পারেন। তাছাড়াও এখানে ইউথ হোস্টেল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলের সাইটে, ওখানে গিয়েও বুকিং করতে পারেন। তাছাড়াও এখানে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, সেখানেও আপনারা এসে বুকিং করতে পারেন। প্রচুর আশ্রম রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। আর এখানে তো অনেক সময় তাঁবু ভাবু করে দেয়, তাঁবুর সিস্টেম করে দেয়, সেখানেও থাকতে পারেন। থাকার কিন্তু প্রচুর অপশান রয়েছে, প্রচুর আশ্রম রয়েছে, সেখানে আপনারা এখানে থাকতে পারেন। আর মন্দিরের সামনে খাওয়া দাওয়ার প্রচুর দোকান রয়েছে, সেখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া। হ্যাঁ, এখন জোয়ার এসছে, আগেরবার ফাটেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম সাগরের কাছে। এটা হচ্ছে এখানে এসেই কিন্তু গঙ্গা সাগরের সাথে মিলিত হয়েছে, তাই এটাকে বলে গঙ্গা সঙ্গম। ও সেই ঢেউ, এমা কতদিন নামবো, এইদিকে জায়গা আছে। চাই যে আপনারা অনেকবার আসুন এই সাগর সঙ্গমে, এই জায়গাটাকে মন ভরে দেখুন। কম বাজেটে একটা, এই ডিসেম্বর মাসে কম বাজেটে একটা ট্যুর হচ্ছে এই সাগর সঙ্গম, গঙ্গাসাগর। গঙ্গাসাগর সাগর সঙ্গম। ঘড়িতে জানান দিচ্ছে 4:46 বাজে বিকেল, অর্থাৎ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। খুব অল্প সময়ের জন্যই হলো, মানে 1-2 ঘন্টাও ঠিকঠাক স্টে করতে পারলাম না, এখন আমাদের বাড়ি যাওয়ার সময় চলে আসলো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের পেছন দিক দিয়ে। তো এইটা হচ্ছে মানে এখানটায় অনেক পুজোর যে সামগ্রী, পুজো দিতে গেলে যে পুজোর যে ডালা, সেই সব ডালা কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যায়। মোটামুটি আপনাদের পছন্দ মতন রেঞ্জেই কিন্তু আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন। আপনারা ডালা দিয়ে দিতে পারেন। এখানেও টোটো অটো স্ট্যান্ড রয়েছে। আর এখন মন্দির আবার খুলে গেছে, মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে। এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপারে, মন্দিরে শুধু 3:30 থেকে 4টে পর্যন্ত ওই মন্দিরটা বন্ধ থাকে। তাছাড়া কিন্তু মন্দির সারাদিনই খোলা থাকে। আমাদের এবার বাড়ি ফেরার সময়। তো আমরা এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডটায়, একদম মন্দিরের পাশে যে টোটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে চলে এসেছি। এবং এখান থেকে আপাতত টোটো ধরে যাব বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে অটো বা বাসে করে আমরা চলে যাব কচুবেড়িয়া ঘাট। আমাদের ভেসেল ধরতে হবে। আমরা এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে। ম্যাজিকে করে এখানে আসলাম বাস স্ট্যান্ডে, এখান থেকে ম্যাজিক ছেড়ে যাচ্ছে। আমরা এখন
আর আমরা এখন যাচ্ছি কচুবেড়িয়ার উদ্দেশ্যে। ভাড়া নেবে 70 টাকা করে, 50 টাকার ভাড়া 70 টাকা নেবে। তো কিছু করার নেই, আমাদের যেহেতু ভেসেল দ্বারা তারা রয়েছে তাই দিয়ে রাজি হলাম। তো আমরা নেমে গেলাম এই কচুবেড়িয়ার যে লঞ্চ ঘাট, সেখানে 6:30টার সময় আজকের একটা ভেসেল রয়েছে টাইমলি 6:30টার সময়। তো আমরা নেমে গেছি কচুবেড়িয়ায়, চলে এসেছি। মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো। এই যে টিকিট বুকিং কাউন্টার, এটা হচ্ছে কচুবেড়িয়ার টিকিট বুকিং কাউন্টার। তো 9 টাকা। 9 টাকা 90 টাকা বললে 9 টাকা। কচুবেড়িয়া এখান দিয়ে আসতে হবে 90 টাকা করে, 3 জনের 30 টাকা করে, 3 জনের 90 টাকা নিল। প্রত্যেক দিন টাইম চেঞ্জ হয় এবং সেটা আপডেট করে দেয় আগের দিন রাতেই। নির্ধারিত সময়ের একটু পরেই ছেড়েছে আমাদের ভেসেল। প্রায় 30 মিনিট পার করে, প্রায় 30 মিনিট অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম লট নাম্বার 8 জেটি ঘাটে। কাকদ্বীপের এই পার্টটা হচ্ছে লট নাম্বার 8 বলে এটাকে, আর ওই পার্টটাকে বলা হয় হচ্ছে কচুবেড়িয়া। তো কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে বেরোচ্ছি। এবার আমরা যাব কাকদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে, এবং সেখান থেকে নামখানা থেকে যেসব ট্রেনগুলো শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই সব ট্রেনগুলো পেয়ে যাব। এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে স্টেশন। তো আমাদের কিন্তু কিছু একটা ধরতে হবে, এবার টোটো বা ভ্যান কিছু একটা ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে বেরিয়ে সেই এইদিকে কত করে স্টেশন? 20 টাকা ভাড়া মাত্র। এতটা একটু, এটা একটু বেশি কম হয়ে গেল। কোনো লাভ হবে না, ওখানে চার্জ দিয়ে আছে, বাজার ভাড়া কত, ভাড়া কত লাগলো। চলে আসলাম কাকদ্বীপ স্টেশন। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এবার এখান থেকে ট্রেন ধরবো শিয়ালদার উদ্দেশ্যে। নামখানা পিঠে মশা পিঠে ওই দেখো সেই লোক।